হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যারিথমেটিক ক্লাস। এর আগেও আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। আজকের ক্লাসটা তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, তার সাথে সাথে আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস এইসব পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে বলা হয়েছে সোনিয়া 15 বছর আগে বিয়ে করেছিলেন। তার বর্তমান বয়স তার বিয়ের সময়ে তার বয়সের 8-এর 5 গুণ। তার বোন বিয়ের সময় তার থেকে 8 বছরের ছোট ছিল। তার বোনের বর্তমান বয়স নির্ণয় করুন। খুবই সুন্দর একটা অঙ্ক। এটা তোমাদের ডাব্লিউবিসিএসও আসতে পারে, রেলওয়ে গ্রুপ ডিও আসতে পারে, এনটিপিসিও আসতে পারে, একদম লেভেলের অঙ্ক রয়েছে। তো এইরকম অঙ্কগুলো যতক্ষণ আমরা ল্যাঙ্গুয়েজটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো না, আর তাই আমাদের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো চলো এখানে দেখো, এখানে প্রথমে বলেছে মানে যে সোনিয়া 15 বছর আগে বিয়ে করেছিলেন। তাহলে সোনিয়া 15 বছর আগে বিয়ে করেছিল। তার বর্তমান বয়স তার বিয়ের যে সময় বয়স হয় তার বয়সের 8-এর 5 গুণ। তার যে বিয়ের বয়স, সেই বিয়ের বয়সের 8-এর 5 গুণ হচ্ছে তার বর্তমান বয়সটা। তার বোন বিয়ের সময় তার থেকে 8 বছরের ছোট ছিল। তার বোন যদি তার থেকে 8 বছরে ছোট থাকে তার বিয়ের সময়, তাহলে এখনও সে 8 বছর ছোট রয়েছে। এখনও সে ছোট রয়েছে, কারণ বয়স তো একই সঙ্গে জনেরই বাড়ছে। হ্যাঁ, কারো তো কম বাড়বে, কারো বেশি বাড়বে, এরকম তো নয়, একসাথেই বাড়ছে। ঠিক আছে, এরপর বলেছে তার বোনের বর্তমান বয়স নির্ণয় করুন। তার যে বোনের বর্তমান বয়সটা, সেই বয়সটা আমাদের বার করতে হবে। খুব সুন্দর একটা অঙ্ক। হুম, রেলওয়ে গ্রুপ ডি হোক, তারপর ডাব্লিউবিসিএস হোক, তার সাথে সাথে এনটিপিসি হোক, হ্যাঁ, এইসব পরীক্ষার জন্য এই অঙ্কটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমাদের কি করতে হবে, বোনের বর্তমান বয়সটা বার করতে হবে। এবার বোনের বয়সটা যখন বার করব, তার আগে আমার সোনিয়ার বয়সটা বার করতে হবে। সোনিয়ার বয়স কি দেওয়া হয়েছে? সোনিয়ার বয়স দেওয়া হয়নি। সোনিয়ার যে বয়সের যে একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটার উপর একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, কন্ডিশনটা কি, যে তার বর্তমান যে বয়সটা, সেই বয়সটা তার বিয়ের সময়ের যে বয়সটা, সেটার 8-এর 5 গুণ। আর তার বিয়ের যে বয়স, সেই বিয়ের বয়সটাও কিন্তু আমাদের এখানে দেওয়া হয় নাই। তাহলে আমাদেরকে এখানে কোনো কিছু ধরে করতে হবে। তাহলে কি ধরবো, আমরা ধরে নিই যে সোনিয়ার বর্তমান বয়সটা, এই যে বর্তমান বয়সটা ধরে নিলাম এক্স। ঠিক আছে, এক্স ধরে নিলাম। এবার এক্স যদি ধরে নিই বর্তমান বয়স, অর্থাৎ প্রেজেন্ট এজ। ঠিক আছে, প্রেজেন্ট এজ। তাহলে আমরা বিয়ের এজটা পেয়ে যাব। অবশ্যই পাবো। কিভাবে? 15 বছর আগে, অর্থাৎ মাইনাস করতে হবে আমাদের। ঠিক আছে, আমরা যদি 15 বছর আগে চলে যাই তাহলে তার বিয়ের বয়সটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা তার ম্যারিড এজ। ঠিক আছে, ম্যারিড এজ। এবার কি বলেছে এখানে, যে তার বর্তমান যেটা বয়স, তার বিয়ের সময়ের যেটা বয়স, তার 8-এর 5 গুণ। তাহলে তার যে বিয়ের বয়স, এই বিয়ের বয়স হচ্ছে x-15। এই বয়সের 8-এর 5 গুণ হচ্ছে তার বর্তমান বয়সটা, অর্থাৎ আমরা এক্স যেটা, সেটা কি, তার যে বিয়ের বয়স। হ্যাঁ, এখানে ভালোভাবে বুঝতে হবে তোমাদের, না বোঝা গেলে কিন্তু করতে পারবে না। আর অ্যারিথমেটিকের অঙ্ক মানে কি, অ্যারিথমেটিকের অঙ্ক মানে হচ্ছে পুরোপুরি ল্যাঙ্গুয়েজ বেস, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করেই এই তোমাদের ডাব্লিউবিসিএস হোক আর রেলওয়ে হোক, দুটোতেই কিন্তু কোশ্চেন হয়, আর এরকমই কোশ্চেন হবে। তাহলে এই যে বর্তমান বয়সটা তোমরা দেখতে পাচ্ছ, এই বর্তমান বয়সটা কি, এই বর্তমান বয়সটা হচ্ছে তার যে বিয়ের বয়স, তার বিয়ের সময়ের 8-এর 5 গুণ। তাহলে তার বিয়ের বয়সটা কত? x-15। ঠিক আছে, এটার বলে 8-এর 5 গুণ। 8-এর 5 গুণ মানে কি, এইভাবে লিখতে হবে আমাদের। এবার এটাকে সমাধান করব। এটা নিচে উপরে যদি মাল্টিপল করি তাহলে কি হবে বলো তো, এদিকে হয়ে যাবে, এদিকে পাবো আমরা কত, এদিকে পাবো আমরা 5x সমান সমান, এদিকে কত, 8-এর সঙ্গে এক্স গুনলে গুনলে 8x মাইনাস 15 × 8 = 120। তাহলে 8x এদিকে আছে, ডান দিকে আছে, ডান দিক থেকে যদি আমরা বাঁ দিক নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 8 থেকে 5 গেলে 3x। তাহলে 8টা বড়, তাহলে এর সাইনটা মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে আমরা কেটে দিব, তাহলে অর্থাৎ এদিকে প্লাস 120 থাকবে, অর্থাৎ x সমান সমান কত পাবো আমরা, x সমান সমান 40 পাবো। বোঝা গেছে? কোনো সমস্যা নেই।
তাহলে এই যে এক্স বয়সটা কার? এক্স বয়সটা হচ্ছে সোনিয়ার। সোনিয়ার বর্তমান বয়সটা, এটা সোনিয়ার বর্তমান বয়স, প্রেজেন্ট এজ। ঠিক আছে, এবার আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে তার বোনের বর্তমান বয়স। তার বোনের বর্তমান বয়স কত? হ্যাঁ, এখানে অনেকে ভুল করে দিবে, আর ভুল করে এটাই চায় আমাদের এক্সামিনার। 40 বছর অলরেডি অ্যান্সার দেওয়া আছে অপশান গয়ে, কিন্তু এটা অপশান হবে না। কেন হবে না? কারণ আমাদের তার বোনের বর্তমান বয়সটা নির্ণয় করতে হবে। তার বোন হচ্ছে 8 বছরের ছোট, অর্থাৎ 8 বছর যদি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাবো আমরা 32। তাহলে সঠিক উত্তর হবে অপশান ক, 32 বছর। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যদি কোনো সংখ্যার 20% 90-এর সাথে যোগ করা হয় তাহলে ফলাফলটি একই সংখ্যা। এই একই সংখ্যার 80% কত আমাদের খুঁজে বার করতে হবে। খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে কি পাই বলো তো? এখানে পাই আমরা যে সংখ্যার 20% 90-এর সঙ্গে যদি আমরা 90 যোগ করি তাহলে ফলাফলটি ওই একই সংখ্যা। অর্থাৎ আমরা ওই সংখ্যাটার 20%-এর সঙ্গে যদি 90 যোগ করি তাহলে ওই সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, ওই সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এই হিসাবে কী হবে বলতো? এই সংখ্যাটার 20% কত হবে? এক্সের 20% কত হবে? এক্সের 20% হয়ে যাবে x/5। এক্সের 20% x/5 যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি। এখানে এক্সের 20% আমরা এইভাবে লিখি x × 20/100। তাহলে 20 একে 20, 20 5 100, তাহলে x/5 হয়ে গেল না? আমি সরাসরি এখানে x/5 বসিয়েছিলাম। শুধু তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম। এইটা করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে, আর রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি এক্সামে এতটা সময় দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে এইটা আমাদের স্কিপ করে যেতে হবে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে যে 20%-এর সঙ্গে 90 যোগ করতে হবে। তাহলে 90 যোগ যখন করব তখন আমরা সংখ্যাটা পেয়ে যাব ওই একই সংখ্যা, ফলাফলটি একই সংখ্যা। তাহলে ফলাফলটি একই সংখ্যা যেহেতু, তাহলে এবার আমরা এটাকে সমাধান করি। তাহলে এখানে এক্সের মানটা পেয়ে যাব। এটাকে যদি সমাধান করতে যাই তাহলে এক্স, এটা রয়েছে এদিকে ডান দিকে প্লাসে, তাহলে এদিকে গেলে মাইনাসে যাবে। x/5 সমান সমান 90। ঠিক আছে, বোঝা গেছে? এটাকে যদি সমাধান করতে যাই তাহলে কী হবে বলো তো? এটা সমাধান করলে আমরা 4x/5 পাবো সমান সমান 90। আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো যে x - x/5 = 4x/5 হবে। যদি না বুঝতে পারো তাহলে তোমাদেরকে করিয়ে দেখাই আমি। x - x/5 এটাকে সমাধান আমরা এভাবে করি, নিচে 5 নেব, এখানে মনে মনে 1 ধরবো, অর্থাৎ 5 হবে 5x - x সমান সমান পেয়ে যাবো আবার 4x/5। তাহলে এতটা করার কি দরকার ছিল? এতটা করলে আমাদের সময় নষ্ট হবে। আর রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এইসব এক্সামে তো এমনি সময় কম পাওয়া যায়, তার উপরে অনলাইন এক্সাম। তাহলে এরকমভাবে আমাদেরকে স্টেপগুলো স্কিপ করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এবার যদি এটাকে আমরা সমাধান করি কত পাবো বলো? এটাকে কেউ কেউ এভাবে মাল্টিপল করে, এক সমান সমান এটা আছে উপরে, এটা আছে নিচে। তাহলে যদি আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো আমরা এইভাবে 5/4। চলো এভাবে করলে এভাবেও হবে, ওভাবে করলে ওভাবেও হবে। তাহলে কত পাবো আমরা? 5 নং 45 450/4। এটাকে সমাধান করলে আমরা পেয়ে যাব, আচ্ছা এদিকে লিখি 4 একে 4, 4 একে 4 অর্থাৎ 11 4 44, 90 10, 4 2 8, 90 2, 4 5 20, 112.5। তাহলে x এর মান পেলাম আমরা 112.5। 112.5 এইটুকু বুঝতে পেরেছো আশা করি। যদি এটা বুঝতে পারো তাহলে এটা মুছে ফেলি। এই যে 112.5 আমরা এই x এর মান পেলাম, এই সংখ্যাটার কত পার্সেন্ট চাইছে আমাদের কাছে? 80%। তাহলে এটা 80% কী হবে? 80% আমরা এভাবে লিখতে পারি 4/5। তাহলে এখানে দশমিক রয়েছে, দশমিকটা তুলে দেওয়ার জন্য আমরা নিচে 10 নিব, দশমিক পরে একটা সংখ্যা রয়েছে। এবার কাটাকাটি করলে 5 দুনি 10,
5 দুনি 10, নামবে 25, 5 5 25। ঠিক আছে, 10 দিয়ে কাটাকাটি করলে 5 দুনি 10, 5 4 20, 5 4 20, 5 5 25। ঠিক আছে, এবার 2 দিয়ে এটাকে কাটবে, 2 দুনি 4, 45 দুনি 90। অর্থাৎ এই যে সংখ্যাটার, এই সংখ্যাটার 80% হচ্ছে 90। এই যে এতটা উত্তর মানে প্রশ্নটা সলভ করার পর আমরা পেলাম উত্তর 90। আচ্ছা, 90 পেলাম। এতটা কিন্তু আমরা সলভ করতে যাব না। প্রশ্নটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলেই বোঝা যাবে। এতটা করার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, আমি তোমাদের কিভাবে সেইটা বুঝতে হয় সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, ভালোভাবে দেখো তোমরা। এখানে বলেছে কি যে ওই সংখ্যাটার যে 20%, ওই সংখ্যাটার 20%, ওই সংখ্যাটার 20%, এই 20%-এর সঙ্গে যখন আমরা যোগ 90 করব তখন আমরা ওই সংখ্যাটা পাবো। ঠিক আছে, ওই সংখ্যাটা আমাদের জানা নেই। ঠিক আছে, কিন্তু আমরা এইটুকু জানি যে ওই সংখ্যাটা যেটা হবে সেটা হবে 100%। ঠিক আছে, আর এইটা যদি 20% হয় তাহলে এই প্লাস 90টা কত পার্সেন্ট? 90টা তো 80%। দেখো, বুঝলে যখন অঙ্কটা তখন কতটাই সহজ ছিল, কিছুই ছিল না, কোনো ক্যালকুলেশনই ছিল না, শুধু আমাদেরকে ভালোভাবে বুঝতে হতো যে যদি সংখ্যাটার 20%-এর সঙ্গে 90 যোগ করা হয়, অর্থাৎ 20%-এর সঙ্গে কত 80% যোগ করা হচ্ছে, এটাই তো আমাদের চাই। কারণ সংখ্যাটা তো 100% হয়। তাহলে এই যে এই কনসেপ্টগুলো তোমাদেরকে জানা রাখা দরকার। তারপরে আমরা এই যে কনসেপচুয়াল অঙ্কগুলো সলভ করতে পারবো, না হলে কিন্তু আমাদের খুব টাফ হয়ে যাবে। আর ওইভাবে করতে গেলে আমাদের কতটা সময় লাগলে তোমরা তো নিজেরাই দেখলে। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিলেন। তিনি এমন দামে বিক্রি করেছিলেন যে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। তার লাভের শতাংশ নির্ণয় করুন। তাহলে এখান থেকে আমাদের তার লাভের শতকরা নির্ণয় করতে হবে। প্রথমে দেওয়া হয়েছে শুধু একটা ঘটনা যে একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিলেন, আর এখানে কন্ডিশন রয়েছে তিনি এমন দামে বিক্রি করেছিলেন যে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে এই কন্ডিশন বেস করে কিন্তু আমাদের উত্তরটা বের করতে হবে। উত্তরটা বের করতে কি হবে? লাভের শতাংশ বের করতে হবে। লাভের শতাংশ বের করতে কখন পারবো আমরা? যখন আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানা থাকবে, অর্থাৎ সিপি আর এসপি যখন জানা থাকবে। তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া হয়েছে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনো কিছুই দেওয়া হয় নাই। তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিই, ধরে করতে হবে। তাহলে ক্রয় মূল্য ধরে নিলাম 1 টাকা, প্রত্যেকটা আমের সিপি হচ্ছে 1 টাকা। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা। তাহলে এবার 120টি আম, সে 120টি আম কিনেছে, কিনে বিক্রি করেছে। তাহলে 120টা আম সে কত টাকায় কিনেছে? সে 120টা আম যখন 1 টাকা হয় তখন 120 টাকায় কিনেছে। এবার এইখানে দেখো, এইখানে তোমাদের বুঝতে হবে যে 120টি আমের বিক্রয় মূল্য, তাহলে এটা 120টি আমের ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, আর বিক্রয় মূল্য কত হবে? 150টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে 150টা আমের ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, অর্থাৎ 120টা আম সে বিক্রি করে 150 টাকায়। কথাটা ভালোভাবে পড়লে তখনই তোমরা বুঝতে পারবে যে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। বুঝতে অসুবিধা নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের তার যে লাভটা, তার লাভটা আমাদের শতাংশে বের করতে হবে। আর শতাংশে বের করা মানে আমরা জানি যে আমাদের হিসাবটা 100টার মধ্যে করতে হবে। ঠিক আছে, তাহলে 100টার মধ্যে যখন করতে হবে তখন 100টার মধ্যে 100টা আমের বিক্রয় মূল্য কত হবে আমাদের এখানে খুঁজে বার করতে হবে। তাহলে আমরা কি করে বার করব? ওই ছোটবেলায় যে করেছি ঐকিক নিয়মগুলো, সেই নিয়মে করব। ঠিক আছে, তাহলে এখানে নিচে কত ছোট রয়েছে, তাহলে এটা কমবে না বাড়বে? 150 থেকে, 150 থেকে কমবে। 120টা আমের বিক্রয় মূল্য হয় 150 টাকা, তাহলে 100টা আমের বিক্রয় মূল্য অবশ্যই কমবে। তাহলে আমরা ছোটটা উপরে নিব, অর্থাৎ 100 আমরা উপরে নিব আর 120 আমরা নিচে নেব, ইন্টু 150।
এটাকে সমাধান করলে কত পাবো? 0 0 কেটে গেল, 3 4 12 অর্থাৎ 4, 3 5 15 অর্থাৎ 5। এবার যদি 4 দিয়ে 100কে কাটি তাহলে 4 25 100 অর্থাৎ 25 5 125। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম 125। তাহলে কিনেছে 100 টাকায়, বিক্রি করেছে 125 টাকায়, তাহলে তার লাভ কত? লাভ হচ্ছে 25%, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। বোঝা গেছে? এই অঙ্কটা আমরা আবার অন্যভাবেও করতে পারি। কিভাবে সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি মুছে দিয়েছি। চলো এবার আমরা অন্যভাবে করি। অন্যভাবে করতে গেলে এখানে তোমাদের বুঝতে হবে যে 120টা বিক্রি করে 150টা আমের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে? তাহলে যখন সে 150টা আম বিক্রি করে, 150টা আম যখন সে বিক্রি করে, তখন 120টা আমের ক্রয় মূল্যটা সে পেয়ে যায়। অর্থাৎ 150টাতে তার লাভ হয় কত? 30টা। না, 150টাতে না, 120টাতে। ঠিক আছে? 120টাতে তার লাভ হয় 30টা। তাহলে 100তে কত হবে? 100তে কত হবে বলো তো? কত হবে? তাহলে অবশ্যই কম হবে। তাহলে আমরা এটাকে এইভাবে করব, 100/120 ইন্টু 30। 0 0 কেটে গেল, 3 4 12, 4 25 100। আমরা একবারে লাভের শতাংশটা পেয়ে গেলাম। তাহলে বলো তো এবার আগের নিয়মটা তোমাদের বেশি ভালো লাগলো না পরের নিয়মটা বেশি ভালো লাগলো? তোমাদের যেটা খুশি সেটাই করবে। আমার মনে হয় যেটা পরে আমরা করলাম সেটাতে আমরা খুব তাড়াতাড়ি করে উত্তরটা বের করতে পারবো। এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা প্রশ্ন। এখানে বলা হয়েছে এ এবং বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে। তাহলে এ আর বি যখন একসাথে কাজ করে তখন সেই কাজটা 6 দিনে করতে পারে। বি একা একই কাজ 12 দিনে করতে পারে। আবার বি ওই কাজটা একা 12 দিনে করতে পারে। এ একা কাজটি দ্বিগুণ করতে কতদিন সময় লাগবে? তাহলে এর একা ওই কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। খুবই সুন্দর অঙ্ক। তাহলে এখানে আমাদের সময় বার করতে হবে। সময় যদি বার করতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন বলো তো? আমাদের প্রয়োজন ওই তাদের এফিসিয়েন্সি লাগবে। তাহলে চলো আমরা বার করি এফিসিয়েন্সি। এখানে বলা হয়েছে এ আর বি যখন একসাথে মিলে কাজ করে তখন তাদের সময় লাগে 6 দিন। ঠিক আছে? এটা 6 টাইম। তাহলে আমরা ওয়ার্ক কত পাবো? তাহলে 6 দিনে কত কাজ করেছে বলো তো? 6 দিনে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 12 কাজ করেছে। ধরে নিলাম যে তারা প্রতিদিন 2 করে কাজ করে। ঠিক আছে? তাহলে 12 দিন কাজ করে। এবার বলেছে বি একা একই কাজ 12 দিনে করতে পারে। এই যে বি বি এই কাজটা কি একা কত দিনে? 12 দিনে। তাহলে বি যদি একা ওই কাজটা 12 দিনে করতে পারে তাহলে বি 12 দিনে কত কাজ করে? 12 কাজ করে। বি 12 দিনে 12 কাজ করে। তাহলে সে যখন এ আর বি এর সঙ্গে মিলে কাজ করেছিল, এ প্লাস বি যখন মিলে কাজ করেছিল তখন সময় লাগছিল 6 দিন। এবার 6 দিনে বি যদি 12 দিনে 12 কাজ করে তাহলে বি 6 দিনে কত কাজ করেছে? বি 6 দিনে কাজ করেছে 6। তাহলে এ প্লাস বি যখন কাজ করে 6 দিনে আমরা দিনটাকে সরাই দিলাম। তাহলে এ আর বি মিলে কত কাজ করেছে? আমরা কাজটা বার করি আগে। এ আর বি মিলে কাজ করেছে 12 6 দিনে। ঠিক আছে? 6 দিনে কাজ করেছে। এবার বি যদি 6 দিনে 6 কাজ করে, বি যদি 6 দিনে 6 কাজ করে তাহলে এ কত কাজ করেছে? এও 6 কাজ করেছে। তারপর না 12 হবে? তাদের কাজটা হবে 12। এটা কাজ, এটা ওয়ার্ক আর এটা টাইম। তাহলে এ আর বি এর যে এফিসিয়েন্সি সেটা একই রকম, অর্থাৎ দুজনেরই হচ্ছে 1 করে। ঠিক আছে? এবার বি এর যদি 12 দিন লাগে ওই কাজটা করতে তাহলে এরও 12 দিন লাগবে। একই এফিসিয়েন্সি। তাহলে এবার যদি এর 12 দিন লাগে তাহলে এখানে বলো তো সঠিক উত্তর কোনটা হবে? তোমরা যদি অপশন এ দিয়ে থাকো তাহলে ভুল হবে, কারণ এখানে বলা হয়েছে
কাজটি দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ কাজ অর্থাৎ দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ 12 দুগুণে 24। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 24। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8,000 টাকার উপর 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি হারের পরিমাণ হবে। তাহলে এখানে আমাদের সুদ আর আসলে কত হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। কত বছরে? 2 বছরে। আর সুদের ধরন কীরকম? সুদের ধরন হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমাদের যে আসল, সেই আসলটাও দেওয়া হয়েছে, বার্ষিক সুদের হার সেটাও দেওয়া হয়েছে, আর সময় কত সেটাও দেওয়া হয়েছে। তাহলে সব কিছু যেহেতু দেওয়া হয়েছে, আমাদের যে সাধারণ সূত্র, সেই সাধারণ সূত্র যেটা আমরা ছোটোবেলা থেকে করে আসছি সেটা ধরে আমরা করে নিতে পারবো। তাহলে সেটা দিয়ে যেহেতু করে নিতে পারবো, তাহলে আমরা সেটা দিয়ে করি আগে। তারপর এটা শর্টকাট কি হতে পারে সেটা আমি আলোচনা করব, তোমরা পুরো অঙ্কটাই দেখো। তাহলে আমাদের যে সাধারণ সূত্র সেটা কি? P1 প্লাস R/100 টি। P1 প্লাস R/100/T। ঠিক আছে? তাহলে P এর জায়গায় আমরা কত বসাবো? 8,000। তারপরে ইন্টু 1 প্লাস R/100 আছে, আর এর জায়গায় আমরা 20% নেব, তো অর্থাৎ এটা কত হবে? 120/100। তাহলে 120/100 কে আমরা 6/5 লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে টি এর জায়গায় কত হবে? টি এর জায়গায় আমরা 2 পাবো, অর্থাৎ 2 বার লিখবো আমরা। এবার এটাকে যদি সলভ করি, 16×5 = 80, তাহলে 1600। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 3 15, নামবে 10, 5 দুগুণে 10, 320 হবে। 320 আর এদিকে 6 6 36। তাহলে 320-র সঙ্গে আমাদেরকে 36 গুণ করতে হবে। 320-র সঙ্গে আমাদের 36কে গুণ করলে আমরা পাবো 0, 6 দুগুণে 12, 2 হাতে গেলো 1, 6 3 18, 18 আর কি 19। 3 0 0, 3 দুগুণে 6, 3 3 9, 0 2 9 6 15 5 হাতে গেলো 1, 9 1 10, 10 আর 11, 11,520 টাকা। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, 11,520 টাকা। আচ্ছা, এটা তো আমাদের যে সেই ছোটবেলা থেকে শিখে আসা নিয়ম, এটা সাধারণ বিষয়, এটা আমরা করতেই পারি। এবার এটার কি শর্টকাট হতে পারে? চলো আমি তোমাদেরকে দেখাই। এখানে 8,000 টাকার আমাদেরকে কি বার করতে হবে? চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি জানি আমরা, বলতো? চক্রবৃদ্ধি সুদ মানে জানি আমরা যে সুদের সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে সুদের সুদ। তাহলে সুদের সুদ যেহেতু, তাহলে আমরা এই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, প্রথম বছর কত সুদ পাবো? 20% পাবো। ঠিক আছে? প্রথম বছর আমরা 20% পাবো। এবার দ্বিতীয় বছর তো 20% পাবোই। দ্বিতীয় বছর 20% পাবোই। এবার আমাদের যে সুদ, সে সুদেরও আমরা 20% পাবো। ঠিক আছে? 20% পাবো। এই সুদেরও আমরা 20% পাবো। আচ্ছা, এটাকে আমি অন্য কালি দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইটাকে এভাবে নিচ্ছি, এভাবে এটাকে নিচ্ছি। ঠিক আছে? চলো, তাহলে 8,000 টাকার প্রথম বছর আমরা এই সুদ 20% পেলাম। তারপর দ্বিতীয় বছর তখন আমরা 8,000 টাকা তো 20% আসলটা সুদ পাবোই। তারপর যে প্রথম বছরে যেটা সুদ পেয়েছি সেটারও সুদ পাবো 20%। এবার 20-র 20% কত হয় বলো তো? 20-র 20% আমরা এইটা পাবো। 20-র 20%, 0 0 0 0 কাটলো, অর্থাৎ 2 দুগুণে 4। তাহলে 20-র 20% কত হয়? 4%। তাহলে 20%কে আমরা 4% বলতে পারি। 20-র 20%কে আমরা 4% বলতে পারি। বোঝা গেছে? তাহলে এখানে আমরা এই যে সুদের সুদটা, ঠিক আছে, এটাকে আমরা কি 20% না বললে 4% বলতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি 20%টাকে এটা মুছায় ফেলি। তাহলে এই যে সুদের সুদ হলো কত? 4%। তাহলে এবার এটা আমাদের কি? এটা আমাদের গোটাটাই আমরা সুদ হিসাবে পাবো। তাহলে 20 20 40, 40 আর 4 44%। তাহলে আমরা সুদ কত পাবো? 44%। তাহলে 8,000 টাকার 44% কত হয় বলো তো? দুটা শূন্য কেটে গেল, 8 4 32, 2 হাতে থাকলো 3, 8 4 32, 3 35, একটা শূন্য থাকবে, 3,520 টাকা। তাহলে 8,000 টাকা হচ্ছে আমাদের আসল, আর সুদ হচ্ছে 3,520 টাকা। দুটোকে যোগ করলে আমাদের কত মিলবে?
মিলবে 11,520 টাকা। তাহলে সঠিক উত্তর অপশন সি 11,520 টাকা। এবার বলো, আমরা যেটা সাধারণ নিয়ম শিখেছি সেটা তোমাদের কাছে বেশি সুইটেবল হলো, নাকি এই যে এইরকমভাবে প্রয়োগ করে এইটা তোমাদের কাছে সহজ মনে হলো? যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে। এরপর 6 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 66% অফ 350 প্লাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু 5/8 অফ 1256। তাহলে আমাদের এই যে কোশ্চেন মার্কের মানটা বার করতে হবে। চলো আমরা বার করি। কিভাবে বার করবো বলো তো? 66% নিচে করছি 66/100 হয়ে গেল 66%। অফ মানে গুণ 350 প্লাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু 5/8 ইন্টু অফ মানে ইন্টু 1256। এটাকে সমাধান করলে কি পাবো? কেটে দিলাম, 8 একে 8, নামবে 4, 45 হবে, 8 5 40, নামবে 5, 56, 8 7 56। এদিকে কত কাটবে? 5 7 35, 5 দুনি 10, 2 3 6, 2 3 6। তাহলে এদিকে কত থাকবে? 7 3 21 1 হাতে থাকলো 2, 7 3 21, 21 22 23, 231 প্লাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু, এদিকে কত হবে? 7 5 35 এর 5 হাতে থাকলো 3, 5 5 25, 3 28, 28 এর 8 হাতে থাকলো 2, 5 একে 5, 5 আর 2 7, 785। তাহলে কোশ্চেন মার্ক সমান সমান কত হবে? এদিকে প্লাসই আছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 785 মাইনাস 231। তাহলে 5 থেকে 1 গেলে 4। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। পুরোটাই সলভ করি আমরা। 8 থেকে 3 গেলে 5, 7 থেকে 2 গেলে 5, তাহলে 554। সঠিক উত্তর অপশন সি 554। এরপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা প্রশ্ন, 27/11/2025 তারিখে এসেছিল। এখানে বলা হয়েছে একটি জিনিস 8,900-তে কেনা হয়েছিল, এর দাম 40% বৃদ্ধি করা হয়েছিল। এরপর এটি চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়ে বিক্রি করা হয়েছিল। লেনদেনের লাভের শতাংশ কত ছিল? তাহলে এখানে আমাদের লাভের শতাংশটা বার করতে হবে। তাহলে লাভের শতাংশ যদি আমরা বার করতে যাই তাহলে আমাদের কি কি প্রয়োজন বলতো? আমাদের প্রয়োজন হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে চলো আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করি। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ সিপি আর বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। চলো এবার শুরু করি। এখানে বলা হয়েছে একটি জিনিস 8,900-তে কেনা হয়েছিল। তাহলে ওই জিনিসটা 8,900-তে কেনা হয়েছিল, অর্থাৎ এই যে কেনা হয়েছিল মানে কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 8,900 টাকা আমরা পেয়ে গেছি, ক্রয় মূল্য অর্থাৎ সিপি পেয়ে গেছি। এরপর আমাদের বিক্রয় মূল্য দরকার। বিক্রয় মূল্য চলো খুঁজে বার করি। এর দাম 40% বৃদ্ধি করা হয়েছিল, তাহলে এটা বিক্রয় মূল্য নয়। এরপর এটি চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়ে বিক্রি করা হয়েছিল। এরপর 5% ছাড়ে আবার সেটাকে বিক্রি করা হয়। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে বিক্রয় মূল্য দেওয়া নেই, এখানে শুধু দুটো কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশনগুলো বেস করে আমরা কিন্তু বিক্রয় মূল্যটা খুঁজে বার করতে পারবো। তাহলে চলো আমরা সেভাবে চলি যেভাবে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি বলা হয়েছে? এর দাম 40% বৃদ্ধি করা হয়েছিল। তাহলে এখানে 8,900 টাকার যদি আমরা 40% দাম বাড়াই কত হবে বলো তো? 8,900 টাকার যদি আমরা 40% দাম বাড়াই তাহলে হয়ে যাবে 140/100। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 140 ইন্টু 89। তাহলে 140 ইন্টু 89 আমরা তাড়াতাড়ি করে গুণ করে নেব। 0 4 নং 36 6 হাত থাকলো 3, 9 কে 9, 9 আর 3 কত? 12। এভাবে কারা করবে? এভাবে তারা করবে যারা ওই 14 ঘরের নামতা মুখস্থ রাখেনি। আর যারা 14 ঘরের নামতা মুখস্থ রেখেছে তারা কিভাবে করবে? 0 8 0 0, 14 8 কত? 14 8 হচ্ছে 112। 0 6 2 2 4, 1 1 2 1। তাহলে যাদের যাদের নামতা মনে নাই তারা নামতা অবশ্যই মনে রাখবে, তাতে তোমাদের স্পিডটা বাড়বে, না হলে কিন্তু স্পিড বাড়বে না। তাহলে 12,460 টাকা কখন? যখন আমরা 40% দাম বাড়ালাম, তাহলে দাম হয়ে গেল আমাদের 12,460 টাকা। এটা কি বিক্রয় মূল্য? না, এটা তো বিক্রয় মূল্য নয়, কারণ এরপরেও কিন্তু কিছু ঘটনা রয়েছেই।
এরপর কি ঘটনা রয়েছে, এরপর দেখো, এরপর এটি চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়। তাহলে চিহ্নিত মূল্য কত, চিহ্নিত মূল্য এটাই হচ্ছে চিহ্নিত মূল্য আমাদের 12,460 টাকা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। তাহলে এটার উপর কত 5% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 5% ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে 5% বাদ যাবে। 5% যদি 12,460 টাকা থেকে যদি 5% বাদ থাকে, তাহলে এখানে থাকবে কত 95%। তাহলে চলো আমরা 95% বার করি। 12,460 টাকা থেকে আমরা 95% বার করি। শূন্য শূন্য কাটলো, তাহলে কত হবে, 5 একে 5, 5 9 45, 5 দুনি 10। ঠিক আছে, 2 6 12, 2 দুনি 4, 2 তিনে 6, তাহলে 623 ইন্টু 19। তাহলে 623 ইন্টু 19 আমরা যদি গুণ করি, 623 ইন্টু 19 কত হবে, 3 ও 27 7, হাতে গেলো 2, 9 দুগুণে 18, 18 আর 2 20, শূন্য হাতে গেলো 2, 6 9 54, 2 56, 623 একে 623, 623, 7 3 6 আর 2 8, 6 5 11, তাহলে 11,837 টাকা। 11,837 টাকায় ওটা বিক্রি করা হয়েছিল। ঠিক আছে, তাহলে যেমন যেমন কন্ডিশন বলেছিল আমরা তেমনভাবে চলে আসলাম। প্রথমে 40% দাম বাড়ানো হয়েছে, 40% দাম বাড়িয়ে আমরা পেয়ে গেলাম 12,460 টাকা। এরপর এটা কি করা হয়েছে, 5% ছাড় দেওয়া হয়েছে। 5% ছাড় মানে 95% দাম। তাহলে 95% দাম পেয়ে গেলাম আমরা 11,837 টাকা। তাহলে 11,837 টাকা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। বুঝতে অসুবিধা তোমাদের? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই তোমাদের। তাহলে আমরা এটা মুছে ফেলি, এটার প্রয়োজন নেই। আশা করি এটা বুঝতে পেরে গেছো তোমরা। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এখান থেকে লাভটা বার করতে হবে, যেহেতু আমাদের লাভের শতাংশটা খুঁজে বার করার কথা ছিল। তাহলে এখান থেকে লাভটা বার করি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে লাভ। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা মাইনাস করব। তাহলে 11,837 টাকা থেকে আমরা বাদ করব কত, 8,900 টাকা। তাহলে 7 নামবে, 3 থেকে 0 বাদ দিলে 3 নামবে, এখানে 8 আছে অর্থাৎ 18 ধরতে হবে। 18 থেকে 9 বাদ দিলে 9, ওই একটা এখানে চলে আসবে। তাহলে 11 থেকে 9 বাদ দিলে 2, তাহলে 2,937 টাকা। তাহলে প্রফিট হবে কত, প্রফিট হয়ে যাবে 2,937 টাকা। বোঝা গেছে? এবার আমাদের শতাংশে প্রফিটটা বার করতে হবে। তাহলে শতাংশে প্রফিটটা বার করি আমরা। শতাংশে কিভাবে বার করব, আমরা ছোটবেলায় যেমন করেছিলাম যে 8,900 টাকায় হয় লাভ 2,937 টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হবে, এভাবে করেছিলাম না? তো এবার বলো তো, 100 তো কম, তাহলে লাভটাও কম হবে। লাভটা কম হবে অর্থাৎ ছোটটা উপরে যাবে। তাহলে ছোটটাকে আমরা উপরে নিই, 100 উপরে, 8,900 নিচে। ঠিক আছে, গুণ করে দেবো 2,937। ঠিক আছে, এটুকু করার প্রয়োজন ছিল না, এটুকু তোমাদেরকে শুধু দেখানোর জন্য যে ছোটবেলায় আমরা কিভাবে করতাম। তাহলে এবার কাটাকাটি করি, 2টা শূন্য 2টা শূন্য কেটে গেল। এবার 89-এর সাথে কত গুণ করলে 2,937 হয়। শেষে দেখো, শেষে কত রয়েছে, 7 রয়েছে। তাহলে এখানে শেষে 9 রয়েছে। 9-এর ঘরটা কয়বার পড়লে শেষে 7 আসে, হিসাব হচ্ছে 3 বার। ঠিক আছে, শেষে 3 আসতে পারে। এবার সামনে কত আসবে, 1 আসবে না, 2 আসবে না, 3 আসবে। 1 আসলে 13 হবে, 2 আসলে 23 হবে। তো এতক্ষণ আমাদের সময় থাকবে না, তাহলে আমরা রাউন্ড ফিগারে এখানে আগে ধরে নিব 90, আর এখানে এটাকে দেখব যে কতবারে যায়। তাহলে 90 3 227, 90 4 কত হয়, 4 নং 36, তাহলে 360। তাহলে এখানে কত রয়েছে, 293 রয়েছে অর্থাৎ 227-এর কাছাকাছি। তাহলে আমরা 33 দিয়ে গুণ করে দেখবো। তাহলে 89-কে 33 দিয়ে গুণ করে দেখি, এখানে 89-কে, আচ্ছা সরি, এখানে 89 হবে। 89-কে আমরা 33 দিয়ে গুণ করে দেখি তো পাই কিনা। 3 নং 27, 7 হাতে থাকলো 2, আর 3 24, 24 আর 2 26, 3 নং 27, আচ্ছা 267 হবে। আবার এটাকে যদি আমরা করি, 7 পাবো, আর 6 কত, 7 আর 6 হয়ে যায় 13, থাকবে 1, 6 2 8, আর 1 9, 2,937। তাহলে 2,937, তাহলে কতবারে হলো, 33 বারে হলো। তাহলে আমরা এখানে কত বসাবো, এখানে আমরা 33 বসাবো।
89 33-এ কত হয় 2937 হয়। এইভাবে আমাদের বড় বড় ক্যালকুলেশনগুলো করতে হবে। কেউ একজন আমার নিচে কমেন্ট করেছে যে স্যার বড় বড় ক্যালকুলেশনগুলো পাই না, তাহলে বড় বড় ক্যালকুলেশনগুলো তো আমাদের এভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম 33%। তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি 33%। এই যে এত বড় অঙ্কটা এতক্ষণ সময় লাগলো, এতক্ষণ কি সময় দেওয়া দরকার ছিল? আর রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যদি আমরা এতটা সময় এই অঙ্কে দিয়ে থাকি তাহলে কি সেইভাবে আমরা এই অঙ্কটা মানে পরীক্ষাটা কি কোয়ালিফাই করতে পারবো? পারবো না। তাহলে কি এর শর্টকাট রয়েছে? এর শর্টকাট রয়েছে। সেটা কিভাবে দেখে নাও তাহলে। এটা মুছে ফেলি। হ্যাঁ, এত লম্বা চওড়া অঙ্কের কোনো প্রয়োজন ছিল না আমাদের যদি আমরা শর্টকাট জেনে থাকি। তাহলে শর্টকাট জানার আগে তোমাদেরকে এখানে ভালোভাবে আরো বুঝতে হবে। একটি জিনিস 8,900-তে কেনা হয়েছিল, এর দাম 40% বৃদ্ধি করা হয়েছিল। 40% বৃদ্ধি মানে কি জানি আমরা বলো তো? 40% বৃদ্ধি মানে জানি আমরা যে 40% বৃদ্ধিকে আমরা এভাবে লিখতে পারি 2/5। 2/5 লিখতে পারি কি না বলো তো? 40% মানে জানি আমরা 40% মানে জানি আমরা যে 40/100। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? 2 দুগুণে 4, 2 পাঁচে 10। তাহলে 2/5 লিখতে পারি আমরা, অবশ্যই লিখতে পারি। তো এখানে বলেছে কি যে এর দাম 40% বৃদ্ধি করা হয়েছিল। 40% বৃদ্ধি মানে পেয়েছি আমরা 2/5। অর্থাৎ আগে যদি 5 টাকা দাম ছিল তাহলে এখন সেটা 2 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। 5 টাকাতে 2 টাকা বাড়ানো হয়, তাহলে দাম কত হয়? 60 টাকা হয়। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে 5 টাকাতে 60 টাকা বাড়ানো হয়, তাহলে আগে তো দাম ছিল 8,900 টাকা, তাহলে 8,900 টাকা দাম ছিল, এরপর দাম বাড়িয়ে হয়েছে কত? 7/5। ঠিক আছে, দামটা বাড়িয়ে দিলাম, 40% বৃদ্ধি করে দিলাম। এরপর এটি চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়ে বিক্রি করা হয়েছিল। তাহলে এরপর সেটাতে আবার 5% ছাড় দেওয়া হয়। তাহলে 5% ছাড় মানে কি বলতো? 5% ছাড় মানে 5% ছাড় মানে আমরা লিখতে পারি 1/20 লিখতে পারি। আর ছাড় মানে হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ আগে 20 টাকা ছিল, এখন 20 টাকাতে 1 টাকা বাদ যায়, তাহলে দাম কত হয়? 19 টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দাম হয়ে যায় কত? 19 টাকা। 19/20। তাহলে এই হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। আর কিছু আছে কি? আগে বলেছে 40% বৃদ্ধি করা, তো 40% বৃদ্ধি করে দিলাম আমরা। তারপর বলেছে এটি চিহ্নিত মূল্যের 5% ছাড়, তাহলে 5% ছাড় দিয়ে দিলাম আমরা। তো এইবার সেটাকে বিক্রি করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে বিক্রি করে দেওয়া হয়, তাহলে এটা বিক্রয় মূল্য হবে। চলো এবার কাটাকাটি করি এটাকে। 0 0 কেটে দিলাম। 5 একে 5, নামবে কত? 3, অর্থাৎ হয়ে যায় 39। 5 7 35, নামবে কত? 4, অর্থাৎ 40 হবে। 5 8 40, 178। এবার 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 8 16, 2 8 16, নামবে 1, 18 হবে। 2 নং 18। ঠিক আছে, 19 7 কত? 19 7 হচ্ছে 133। 133-কে আমাদের 89 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করি আমরা। 3 নং 27 7, হাত থাকলো 2। 3 নং 27, 27 আর 2 হচ্ছে 29, 29 9, হাত থাকলো 2। 9 কে 9, 9 10 11। এবার যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত পাবো? 8 3 24, 4, হাত থাকলো 2। 8 3 24, 24 আর 2 26, 6, হাত থাকলো 2। 8 একে 8, 8 আর 2 10। 7 9 4 13 3, হাত থাকলো 1। 6 আর 1 7, 7 আর 1 8, 10 11। তাহলে 11,837 টাকা। এটা কি হলো? এটা হয়ে গেল এসপি, আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। ক্রয় মূল্য তো অলরেডি দেওয়া ছিল, বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 11,837 টাকা। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়ে যায় আমাদের লাভ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 11,837 টাকা, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 8,900 টাকা। তাহলে এটাকে সমাধান করব। 7 3, 18 থেকে 9 বাদ দিলে 9, এই একটা এখানে চলে আসবে, অর্থাৎ 9 হয়ে যাবে। 11 থেকে 9 বাদ দিলে আমরা পেয়ে যাবো 2,937 টাকা। তাহলে 2,937 টাকা কত টাকাতে লাভ হয়? 8,900 টাকাতে। তাহলে 100 টাকাতে কত লাভ হবে? এটা মুছে ফেলি আমি। 8,900 টাকাতে লাভ হয় কত? লাভ হয় 2,937 টাকা। তাহলে 100 টাকাতে কত হবে? কম হবে, অর্থাৎ 100 উপরে যাবে, ইন্টু
2937। শূন্য শূন্য কাটবো, কত দিয়ে কাটাকাটি হবে? এটা আমরা আগেই করেছি 33 দিয়ে, তাহলে 33%। অপশানটি সঠিক উত্তর। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায় এবং টিভির দাম 76% হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মধ্যে দামের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে এখানে যে শতকরা পরিবর্তন, সেই শতকরা পরিবর্তনটা আমাদের খুঁজে বার করতে হবে। খুবই সুন্দর অঙ্ক, রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা প্রশ্ন। কবে আসছিল? 27/11/2025 তারিখের পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তাহলে এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কে তোমাদের ল্যাঙ্গুয়েজ আর ক্যালকুলেশন দুটাকেই মাথায় রেখে করতে হবে, ঠিক আছে? এখানে ট্রিকের কোনো প্রয়োজন নেই, এটা কনসেপচুয়াল অঙ্ক। সবসময় যে তোমাদের ট্রিকি অঙ্কগুলো হবে এরকম নয়, কখনো কখনো কনসেপচুয়াল অঙ্কগুলো হয়। আর এনটিপিসি হোক, ডাব্লিউবিসিএস হোক, রেলওয়ে গ্রুপ ডি হোক, এগুলোতে কনসেপচুয়াল কিন্তু প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে? তো চলো আমরা এটাকে সমাধান করি। সমাধান করার জন্য আমাদের কি বার করতে হবে? হ্যাঁ, সবসময় আমরা যে অ্যারিথমেটিকের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো করার সময় লক্ষ্য রাখবো যে আমাদের কি উত্তরটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে উত্তরটা বার করতে হবে সেটা হচ্ছে দামের যে শতকরা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের প্রাথমিক দাম, তারপরে পরিবর্তিত দাম, এটাকে আগে খুঁজে বার করতে হবে। তারপর যেটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আমরা শতকরা বার করব, ঠিক আছে? তো চলো আমরা এবার সমাধান করি। তাহলে শতকরা বার করার জন্য আমাদের আগের যেটা দাম সেটা বার করতে হবে। কি কি রয়েছে? একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। তাহলে একটা ওয়াশিং মেশিনের যে দাম সেটা হচ্ছে টিভির দামের তুলনায় 40% কম। তাহলে ওয়াশিং মেশিন আর টিভি এই দুটো উপকরণ রয়েছে। এখানে এই কথা অনুযায়ী আমাদের অঙ্কটাকে সাজাতে হবে। এখানে বলেছি একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। তাহলে এখানে আমাদেরকে যদি ধরতে হয় তাহলে আমরা কোনটাকে ধরবো? আমরা টিভিটাকে ধরবো। টিভির দাম হচ্ছে 100 টাকা। তারপরে আমাদের এই কথা হিসাবে সাজবে। কথা হিসাবটা কি? যে ওয়াশিং মেশিনটার দাম সেটা হচ্ছে টিভির যে দাম সেটার তুলনায় 40% কম। তাহলে টিভির দাম হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকা থেকে 40% কম হলে কত হবে? 60 টাকা। এই কথাটাই বলেছে, ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 40% কম। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায় এবং টিভির দাম 76% হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা কত পরিবর্তন হবে? এই যে 5টি ওয়াশিং মেশিন আর টিভি, 2টি টিভি, এই 5টি ওয়াশিং মেশিন আর 2টি টিভির যে আগের মূল্য, হ্যাঁ, অর্থাৎ যেটা পরিবর্তন হয়নি তার আগে যেটা দাম ছিল সেটা আমরা খুঁজে বার করি। তাহলে আমরা সুবিধার জন্য একটা করে শূন্য বাড়িয়ে নিলাম, ঠিক আছে? 600 আর 1000। তাহলে একটা ওয়াশিং মেশিনের দাম যদি 600 টাকা হয় তাহলে 5টা ওয়াশিং মেশিনের দাম কত হয় বলো তো? 5টা ওয়াশিং মেশিনের দাম, এখানে 5টা ওয়াশিং মেশিনের কথা বলা হয়েছে, তাহলে 5টা ওয়াশিং মেশিনের দাম হয়ে যাবে 3000 টাকা। 600 × 5 অর্থাৎ 3000 টাকা, ঠিক আছে? 3000 টাকা হয়ে গেল ওয়াশিং মেশিনগুলোর দাম। আর দুটা টিভির দাম কত হবে? দুটা টিভির দাম হয়ে যাবে 1000 করে 2000 টাকা। তাহলে টোটাল কত হলো? টোটাল হয়ে গেল 5000 টাকা। তাহলে আগের যে দাম, আগের দাম হচ্ছে 5000 টাকা, ঠিক আছে? আগে ওই 5টা ওয়াশিং মেশিন আর দুটা টিভির দাম হচ্ছে কত? 5000 টাকা। এরপর পরিবর্তন হয়েছে। পরিবর্তন কি হয়েছে বলো তো? পরিবর্তনটা চলো পরিবর্তনটা দেখি। ও যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায়, তাহলে ওয়াশিং মেশিন হচ্ছে এই দামটা 600 টাকা, 600 টাকাতে আরও 52% বেড়ে গেছে। অর্থাৎ 600 টাকায় যদি 52% বেড়ে যায় তাহলে 600 টাকার 52% কত হবে বলো তো? 52% যখন আমরা করি তখন আমরা দেখতে পাই যে আমাদের এখানে কি সাইন আছে? এখানে পার্সেন্টেজের সাইন আছে। পার্সেন্টেজের সাইন যেহেতু আছে তাহলে আমরা পার্সেন্টেজের সাথে দুটো শূন্য কেটে দিতে পারবো, অবশ্যই পারবো। এরপর আমরা যদি সরাসরি গুণ করে নিই তাহলে পেয়ে যাবো 6 দুগুণা 12, 2 থাকলো 1, 6×5 30, 30 আর 1 31, তাহলে 312 টাকা। 312 টাকা করে পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তাহলে আগে 600 টাকা ছিল, এখন আরো 312 টাকা করে বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে 312 টাকা করে যদি বেড়ে যায় তাহলে কত হবে?
600 আর 312 912 টাকা করে। তাহলে প্রত্যেকটা ওয়াশিং মেশিনের দাম বেড়ে হয়েছে 912 টাকা। তাহলে প্রত্যেকটা ওয়াশিং মেশিনের দাম যদি 912 টাকা হয় তাহলে কত টাকা দাম বেড়েছে ইন্টু 5, অর্থাৎ হয়ে যাবে আমাদের 5 দুগুনি 10 শূন্য, হাত থাকলো 1, 5 কে 5, 5 কে 6, 9 5 45, 4560 টাকা। ঠিক আছে, আগে ওয়াশিং মেশিনের দাম ছিল 3000 টাকা, এখন বেড়ে হয়েছে 4560 টাকা। 4560 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব টিভির দামে। ঠিক আছে, টিভির দাম কত ছিল আগে 1000 টাকা, এখন কি হয়েছে 76% হ্রাস পায়, মানে কমে গেছে। তাহলে 76% করে যদি কমে যায়, তাহলে আগে কত ছিল, আগে ছিল 2000 টাকা, 2000 টাকাতে 76% করে কমে গেছে, অর্থাৎ কত পার্সেন্ট দাম রয়েছে 24% দাম রয়েছে। ঠিক আছে, তাহলে 2000 টাকার 24% কত হবে, 2000 টাকার 24% আমরা এইভাবে পাবো। ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল, 24 দুগুণা 48। ঠিক আছে, তাহলে 480 টাকা। তাহলে 480 টাকা দাম হয়েছে। আগে 1000 টাকা দাম ছিল ও 2000 টাকা দাম ছিল, এখন দাম হয়ে গেছে 480 টাকা। তাহলে অনেকটা পরিবর্তন হয়েছে, কমে গেছে। তাহলে এবার 480 টাকা দাম হচ্ছে কিসের, 480 টাকা দাম হচ্ছে টিভির, আর 4560 টাকা হচ্ছে ওয়াশিং মেশিনের। এটা পরিবর্তিত দাম। এবার এই দুটাকে যোগ করব, দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো বলো তো, 4560 আর 480কে যদি যোগ করি আমরা তাহলে পাই যাবো 0, 8 6 14 4, হাতে গেল 1, 5 4 9, 9 আগে 200 0, হাতে গেল 1, 4 আগে 5, 5040 টাকা। তাহলে আগের দাম হচ্ছে 5000 টাকা, আর এখনকার দাম হচ্ছে 5040 টাকা। তাহলে কত পরিবর্তন হয়েছে, 40 টাকার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি তোমরা, এটুকু আমি মুছায় ফেলি। ঠিক আছে, তাহলে 5040 টাকা কি এই নতুন দাম। তাহলে কত টাকায় দাম পরিবর্তন হয়েছে, 5000 টাকায় দাম বেড়েছে 40 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়বে, অবশ্যই কম বাড়বে। তাহলে কম যেহেতু বাড়বে তাহলে আমরা কি করব, 100-র সাথে নিচে দিব 5000 আর গুণ করব 40। ঠিক আছে, এটাকেও মুছে ফেললাম, এটা বুঝতে পেরে গেছো। এবার উপরে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তিনটা শূন্য উপরে, তিনটা শূন্য নিচে কেটে গেল। এবার উপরে থাকলো 4, নিচে থাকলো 5। তাহলে 4/5, 4/5কে যদি আমরা করি তাহলে কত, আমাদের দশমিক নিতে হবে। হ্যাঁ, তাহলে দশমিক বলা শুধু এটাই আছে, অপশন সি 0.8% বৃদ্ধি। ঠিক আছে, 0.8% বৃদ্ধি হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। তাহলে আজকে যে আমাদের এরপর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি 6, 8, 9 দ্বারা ভাগ করা যাবে এবং উভয় ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা তোমাদেরকে নিজেদের করতে হবে, নিজেদের করে অ্যান্সার দেখাতে হবে। আমি এই অঙ্কটা করে দেখাবো না, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর সঙ্গে তোমাদের আরেকটা কথা বলতে চাই যে এইভাবে যদি তোমরা শুধু অঙ্কের ক্লাসগুলো দেখে থাকো, বাড়িতে যদি প্র্যাকটিস না করো, তোমাদের কাছে যদি এই ধরনের অঙ্ক না থাকে, তাহলে কি সেটাতে বেনিফিট হবে, সেটাতে বেনিফিট হবে না। শুধু অঙ্কের ক্লাসটা দেখলে তোমাদের শুধু 20% কি 30% বেনিফিট হবে, যা বাকি বেনিফিট রয়েছে 70%, সেই 70% তোমাদের নিজেদের প্র্যাকটিস থেকে হবে। তাহলে আমি যেই ট্রিক্সগুলোর উপর বেস করে, যে কনসেপ্টগুলোর উপর বেস করে অঙ্কগুলো তোমাদেরকে শেখাচ্ছি, সেই কনসেপচুয়াল যে অঙ্কের কোশ্চেনগুলো হয়, সেই ট্রিক বেস যে অঙ্কের কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের থাকা দরকার, বা সেরকম প্র্যাকটিস সেট তোমাদের থাকা দরকার। তাই কি না বলো? যদি হ্যাঁ হয়, তোমাদের যদি উত্তর ইয়েস হয় তাহলে তোমরা ইয়েস বলবে, আর যদি নো হয় তাহলে তোমরা নো বলবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করলাম। আশা করি আজকের ক্লাসটা তোমাদেরকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা এই চ্যানেল নতুন আসছো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তাহলে বাই বাই।